আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবার অনলাইন ক্লাসে ফিরে আসলাম। আশা করি তোমরা সুস্থ আছো। শহীদুদ্দিন ডিগ্রি কলেজ মেহেরপুর রসায়নের অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত। আমি ধারাবাহিকভাবে তোমাদের গুণগত রসায়ন নিয়ে আলোচনা করতেছি। আজ লেকচার নম্বর 3। এর আগেকার 2টা লেকচার তোমরা এই অনলাইনে দেখতে পাবা। আজকে তোমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা হবে। কোয়ান্টাম সংখ্যা 2য় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব ভালো কনসেপ্ট থাকতে হবে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। কোয়ান্টাম সংখ্যার উপরে অনেক ছোট ছোট প্রশ্ন থাকে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ এবং এমসিকিউতেও প্রশ্ন থাকে। এই জন্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি? একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণু যে চারিদিকে ঘোরার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয় ইলেকট্রনকে। যেমন ইলেকট্রন যে পথে ঘোরে সেই পথের আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, চারিদিকের বিন্যাস অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাস, ইলেকট্রনের নিজের ঘূর্ণনটা কেমন হবে, এ সম্পর্কে বিস্তারিত এই কোয়ান্টাম সংখ্যায় বলা হয়েছে। তাহলে যদি বলা হয় যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তাহলে বলবা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পথে আবর্তনশীল সেই পথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রন ঘূর্ণনের জন্য যে 4টি সংখ্যা বিদ্যমান তাদেরকে আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা। তো 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। 1 নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে n দ্বারা প্রকাশ করা হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পথে ইলেকট্রনগুলি সর্বদা ঘূর্ণায়মান, সেই পথগুলাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। সেই পথগুলাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা এর আগে আমি তোমাদেরকে বোর মডেল পড়াতে গিয়ে বলছিলাম। সেই কনসেপ্টটাই আনা হয়েছে। এটা n এর মান 1 হলে ইংরাজি k, n এর মান যদি 2 হয় l, n এর মান 3 k l, তারপরে m, n এর মান 4 তার k l m n, এইভাবে করে চলতে থাকে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম হচ্ছে অরবিট। ইংরেজিতে বলা হয় শেল, বাংলায় বলা হয় শক্তি স্তর। প্রত্যেকটা শক্তি স্তরে বা শেলে কতটা ইলেকট্রন ধারণ করবে তার ফর্মুলা হচ্ছে 2n²। এখানে n = 1 2 3 এগুলা পূর্ণ সংখ্যা হবে। যেমন প্রথম কক্ষপথ বা শক্তি স্তরে n এর মান 1, যাকে বলবো k শেল। k শেলে কতটা ইলেকট্রন আছে যদি এই ফর্মুলায় বসাই দিই, তাহলে এখানে আমি পাবো 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। ঠিক দ্বিতীয় শক্তি স্তরে যদি এখানে বসাই দিই তাহলে পাবো 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে হচ্ছে 32টা। কিন্তু এখানে বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে। সব সময় যে 2n মানবে এই কথাটা কিন্তু ঠিক নয়। যদি n এর মান যদি 5 হয়, n = যদি 5 হয়, তাহলে এখানে যদি ফর্মুলায় বসিয়ে দিই তাহলে 50 হবে। তাহলে কি 5 নম্বর কক্ষপথে 50টা ইলেকট্রন আছে? না, আমাদের খেয়াল রাখতে হবে 118টা মৌল আবিষ্কার হয়েছে। তার মানে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ 118টা, তার বেশি তো নাই। এজন্য n এর মান যদি 4 সমান বা ইজ গ্রেটার দ্যান 4, n এর মান 4 অপেক্ষা বেশি অথবা n এর মান যদি 4 হয়, তাহলে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। বেশ গুরুত্বপূর্ণ জিনিস।
যেমন চতুর্থ কক্ষপথে n এর মান 4 যদি এখানে বসাই দিই তাহলে কয়টা পাবো? 32টা। তাহলে পঞ্চম কক্ষপথে 50টা থাকার কথা, কিন্তু 50টা থাকে না, কারণ 4 নম্বর কক্ষপথেও 32টা। যদি বলে পঞ্চম আবারও বলি 4 নম্বর কক্ষপথে কতটা ইলেকট্রন থাকে? 32টা, সর্বোচ্চ 32টা। পঞ্চম কক্ষপথেও 32টা, ষষ্ঠ কক্ষপথেও 32টা। কিন্তু এর মধ্যেও কিছু বিষয় আছে, সেটা জানতে হবে। সেটা হচ্ছে একটা পরমাণু সর্বস্তর শক্তি স্তরে কখনো 8টার বেশি ইলেকট্রন থাকবে না। n এর মান 4 এর বেশি হলেও 8টার বেশি থাকবে না। গুরুত্বপূর্ণ তথ্য, আমি আবার রিপিট করতেছি। একটা পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 8টা। যেমন জেনন ধরো 54টা ইলেকট্রন আছে, 54টা। যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে পাবো 2, 8, 18, 18, 8। এইগুলা যোগ করলে হবে 54টি ইলেকট্রন। দেখো কক্ষপথ কয়টা আছে? 5টা কক্ষপথ আছে। তাহলে জেননের যদি আমি শক্তি স্তরের দিয়ে ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম শক্তি স্তর n এর মান 1 যদি এখানে ফেলে দিই 2 মিলে সুন্দরভাবে। দ্বিতীয় শক্তি স্তর n এর মান 2 যদি এখানে আমি বসাই দিই 2 দোকানে 4, 4 দোকানে 8, সুন্দর মিলে যাচ্ছে। n এর মান 3 তৃতীয় শক্তি স্তর, এটা 3 নম্বর শক্তি স্তর, যদি এখানে বসাই দিই 3 3 9, 9 দোকানে 18। এইবার দেখো লক্ষ্য করো n এর মান 4, n এর মান যদি 4 এখানে বসাই দিই তাহলে 4 4 16, 16 দোকানে 32, কিন্তু এখানে 32টা নেই। এটা চতুর্থ কক্ষপথ, চতুর্থ কক্ষপথ জেননের চতুর্থ কক্ষপথে কয়টা আছে? 18টা আছে, কিন্তু n এর মান তো 4। আমরা কিছুক্ষণ আগে শিখলাম n এর মান 4 হলে সর্বোচ্চ 32টা থাকা উচিত, কিন্তু 32টা নেই, এখানে আছে 18টা। আবার দেখো জেননের পঞ্চম শক্তি স্তর n এর মান 5, n এর মান যদি এখানে 5 বসাই 5 5 25, 25 দোকানে 50, 50টা থাকার কথা, কিন্তু আছে কয়টা? 8টা, কারণ তাতে ইলেকট্রন নাই। মনে রাখতে হবে যে কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 8টা। n এর মান যতই হোক না কেন সর্বস্থ শক্তি স্তরে 8টা। আর সর্বস্থ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন থাকে তার পূর্ববর্তী শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18টা। খুব গুরুত্বপূর্ণ, n এর মান যতই বেশি হোক না কেন। লক্ষ্য করো, ধরো এখানে জেননের ক্ষেত্রে এখানে আছে 2টা ইলেকট্রন, এখানে আছে 8টা, এখানে আছে 18টা, এখানে আছে 18টা, এখানে আছে 8টা। তা আমরা তো জানি আগে চতুর্থ শক্তি স্তর পরে তো পঞ্চম শক্তি স্তরে আছে, তাহলে 8টা ইলেকট্রন কেন পঞ্চম শক্তি স্তরে আছে? এটা থাকলে তো হয় 18, 18, 18, 16, 24টা হতো, তাহলে সর্বোচ্চ তো 32টা ইলেকট্রন ধারণ ক্ষমতা চতুর্থ শক্তি স্তরে। তাহলে তো এখানে তো 32টা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে 24টা থাকতে পারে। তাহলে কিন্তু 24টা না থেকে কেন 18টা আছে? এই জন্য কিছু ধরা বাঁধা কিছু নিয়ম আছে। নিয়মটা সবসময় 2n² মানে না। স্বাভাবিকভাবে বলবো, সাধারণভাবে বলবো যে কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা 2n² দিয়ে এবার বিষয়টা ক্লিয়ার করতে হবে। n এর মান যতই বেশি হোক না কেন, n এর মান 4 এর বেশি হোক না কেন, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাটা হবে 32টা, কিন্তু সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 8টা। n এর মান যতই বেশি হোক না কেন, এখানে দেখো n এর মান কিন্তু 5, তাহলে 50টা হওয়ার কথা, সেই জায়গাটা 32টা হওয়ার কথা, কিন্তু কি আছে? 8টা আছে। তাহলে সারমর্মটা কি দাঁড়াচ্ছে? একটা পরমাণু n এর মান যদি একাধিক হয়, মানে শক্তি স্তর যদি একাধিক হয়, সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 8টা, সর্বোচ্চ 8টা। সেখানে 7টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 2টা থাকতে পারে। সর্বোচ্চ শক্তি স্তরে যদি 8টা থাকে, তার পূর্ববর্তী শক্তি স্তরে থাকবে 18টা। তার পূর্ববর্তী শক্তি স্তরে যদি তোমার n এর মান 4 বা ততোধিক হয় তাহলেই 32টা, তাহলেই থাকবে 32টা। ভালো করে খেয়াল রাখতে হবে। তার মানে আবারও আমি রিপিট করতেছি, একটা পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বাধিক 8টা। সর্বস্থ শক্তি স্তরে যদি 8টা থাকে, পূর্ববর্তী শক্তি স্তর থাকবে 18টা। তার পূর্ববর্তী শক্তি স্তর যদি 4 বা ততোধিক নম্বরের শক্তি স্তর থাকে তাহলে ইলেকট্রন থাকবে 32টা।
কথাটা ভালো করে খেয়াল করবা, বুঝতে না পারলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখবা। এবার আসি, দেখো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট বলা হয়, গ্রিক ভাষায় বলা হয় অরবিট, ইংরেজিতে বলা হয় শেল, বাংলায় বলা হয় কক্ষপথ বা খোলকও বলা হয়। তোমাদের বিভিন্ন রাইটারের বই বাজারে বাইর হয়েছে, কিছু কিছু বই এই কক্ষপথের আর এক নাম দিছে খোলক, ক্ষয়কাল ল ক, খোলক। যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পথে ইলেকট্রন গুলো থাকে সেই পথগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা একে বলা হয় শক্তি স্তর বা অরবিট বলা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটি পরমাণুর আকার বোঝানো হয়ে থাকে। আকারটা ছোট হবে না বড় হবে সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করা যাবে। যেমন যদি বলে যে একটা মৌলের n এর সর্বোচ্চ মান 3 আর একটা মৌলের n এর সর্বোচ্চ মান হচ্ছে 2, দুইটার মধ্যে কার আকার বড়, তাহলে স্বাভাবিকভাবে তিনটা শক্তি স্তর আছে, শক্তি স্তর যত বেশি হবে তোমার মৌলের বা পরমাণুর আকার তত বৃদ্ধি পাবে। n এর মান 2, তার মানে দুইটা শক্তি স্তর, n এর মান 3, সেটা হচ্ছে তিনটা শক্তি স্তর, এই জন্য এর n এর মান 3, আকার বেশি। এবার আসি, দেখো কি শিখলাম, কেন্দ্র করে যে পথে ইলেকট্রন গুলা ঘুরে সেই পথকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর বা শেল বা অরবিট বা খোলক বলা হয়। আরো শিখলাম যে একটা পরমাণুর সর্বস্থ শক্তি স্তরে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে। সর্বস্থ শক্তি স্তরে যদি 8টা থাকে, তার পূর্ববর্তী শক্তি স্তরে 18টা থাকবে। তার পূর্ববর্তী শক্তি স্তরে n এর মান যদি 4 বা ততোধিক হয় তাহলে 32টা থাকবে। আর কোন শক্তি স্তরে কখনোই 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। যদি বলে একটা মৌলের পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে বলবা 32, কখনো বলা যাবে না 50। যদিও n এর মান 5, 2n স্কয়ারে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে 5 5 25 গুণ 2 50 হতে পারে, কিন্তু অত ইলেকট্রন এখন পৃথিবীতে আবিষ্কার হয়নি। মোট আবিষ্কার হয়েছে 118টা মৌল, সুতরাং 18টা ইলেকট্রন বিশিষ্ট মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস জানতে পারি। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা, তারপরে হচ্ছে 18টা, তারপরে হচ্ছে 18টা, এই রকম যে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন গুলা থাকে, তাহলে ইলেকট্রন গুলা তো সমধর্মী, পরস্পরকে তো বিকর্ষণ করবে। তাহলে কিভাবে এরা অবস্থান করছে? এরা সুন্দরভাবেই বিকর্ষণ এড়ায় অবস্থান করছে। এই জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ভাগ করে আমরা আরেকটা কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি। আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যেই অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যার অনেক নাম আছে, সবগুলা একটু জানার দরকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা আরেকটা অ্যাজিমুথাল, 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 অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম সংখ্যা। দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা অনেক মান আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা অনেক নামে ডাকা যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, একে এল দ্বারা প্রকাশ করা। আর বাংলায় আমরা বলি উপশক্তি স্তর, উপশক্তি স্তর। প্রধান কোয়ান্টাম
নাম্বারকে বলি শক্তি স্তর। শক্তি স্তরের মধ্যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটাকে উপকক্ষপথ বা উপশক্তি স্তর বলে থাকি। এই উপশক্তি স্তর এল এর আবার সুনির্দিষ্ট কিছু মান আছে, কারণ যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যেই আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার অস্তিত্ব খুঁজতে যাচ্ছি, এই জন্য বিজ্ঞানীরা কি করতেছেন, এল এর মান এন এর উপর নির্ভরশীল তাই বলতেছেন। সে মানটা কি, এল এর মান 0, 1, 2, 3 n-1 পর্যন্ত বিস্তৃত। খুব গুরুত্বপূর্ণ তথ্য, n-1 পর্যন্ত বিস্তৃত। এই তথ্যটার অর্থ কি তোমাদেরকে বুঝতে হবে। আসি প্রথম শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1। আমরা জানি n এর মান 1, সেটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা বা প্রথম শক্তি স্তর। n এর মান 1 হলে l এর মান কত হবে, এখানে বসাই দেব 1 - 1, তার মানে 0, 0ই হবে। তার মানে প্রথম শক্তি স্তরকে আর ভাগ করা যায় না, সেখানে একটাই সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, সেইটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, এস দ্বারা। এস, এটাকে এস বলবো। এস, এস কোথায় থেকে এসছে, এস আসছে সার থেকে আসছে এস। তার মানে প্রথম শক্তি স্তর একটা উপশক্তি স্তর আছে, কিভাবে প্রকাশ করব আমরা, 1s দ্বারা প্রকাশ করব। 1s বেশ গুরুত্বপূর্ণ তথ্য। 1 মানে হচ্ছে এই যে এস এর বাম পাশে যেটা থাকবে, সে সংখ্যাটা থাকবে, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা শক্তি স্তরের মান। এখানে n এর মান 1, এই জন্য এই এস এর মানও আমরা কি শিখলাম, 0, অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর আছে, সেটাকে আমরা বলবো 1s। এবার আসি n = 2, মানে হচ্ছে এই যে আমরা শিখলাম না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এগুলা কি, এগুলা সব n এর মান, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। n এর মান 2 মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ বা শক্তি স্তর, বা n এর মান হচ্ছে 2। n এর মান 2 হলে l এর মান কত হবে, এই দেখো এইখানে বসাই দেব 2 - 1, মানে 1 পর্যন্ত বিস্তৃত। শুরু হয় কোথায় থেকে, 0 থেকে, তার মানে 0, 1, তার মানে হচ্ছে l এর মান হবে 0 আর হচ্ছে 1। তো শূন্যর জন্য অলরেডি একটা নামকরণ করা হয়ে গেছে s, 1 এর জন্য এবার নামকরণ করতেছেন বিজ্ঞানীরা পি। পি আসছে প্রিন্সিপাল থেকে, প্রিন্সিপাল থেকে পি আসতেছে। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর আছে, সেটাকে বলবো 2s 2p। বেশ গুরুত্বপূর্ণ। তার মানে দ্বিতীয় শক্তি স্তরটাকে ভাগে ভাগ করা হচ্ছে, সেটাকে আমরা বলবো 2s এবং 2p। ঠিক একইভাবে n এর মান যদি 3 হয়, যারা বোঝনি এইবার ভালো করে লক্ষ্য করো, ক্লিয়ার ধারণা আসবে। n = 3, n = 3 মানে 3 নম্বর কক্ষপথ। 3 নম্বর কক্ষপথ হলে l = হবে এই যে n-1, তার মানে 3 - 1 = 2, 2 পর্যন্ত হবে। শুরু কোথায় থেকে হয়েছে, 0, তাহলে বলবো 0, 1, 2। অলরেডি শূন্যর জন্য একটা আবিষ্কার হয়ে গেছে এস, 1 এর জন্য পি, আর নতুন 2 এর জন্য দেওয়া হয়েছে ডি। ডি কোথায় থেকে আসছে, ডিফিউজ, FFUSE, ডিফিউজ আর কি, ডিফিউজ থেকে ডিটা আসছে। তার মানে তৃতীয় শক্তি স্তরে 3টা উপশক্তি স্তর পাচ্ছি, এস, পি, ডি। সেগুলা কি দ্বারা প্রকাশ করব, 3p 3d। বেশ গুরুত্বপূর্ণ জিনিস। তৃতীয় শক্তি স্তরকে 3s 3p 3d দ্বারা প্রকাশ করা হয়। এবার আসি 4 নম্বর কক্ষপথ। 4 নম্বর কক্ষপথ মানে হচ্ছে n এর মান 4। n এর মান 4 মানে চতুর্থ কক্ষপথ, 4 নম্বর কোয়ান্টাম মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার 4 নম্বর অবস্থান। n এর মান 4, n এর মান 4 হলে l এর মান কোথায় হবে, এই যে এখানে বসাই দেবো 4 - 1, মানে হচ্ছে 3 পর্যন্ত হবে, তার মানে এই পর্যন্ত হবে, অর্থাৎ 0, 1, 2, 3 এই পর্যন্ত হবে। এই যে n-1 পর্যন্ত বিস্তৃত, কথাটা খেয়াল রাখতে হবে। তার মানে হবে 0, 1, 2, 3। অলরেডি নামকরণ হয়ে গেছে এস, পি, ডি। এবার 3 এর জন্য আসলো এফ। এফ মানে ফান্ডামেন্ট,
ফান্ডামেন্টাল থেকে এফ শব্দটা আসছে। তাহলে চতুর্থ কক্ষপথে 4টা উপকক্ষপথ আছে, উপশক্তি স্তর আছে, যেটাকে আমরা 4s 4p 4d 4f 4s 4p 4d 4f এই নামে আমরা চিহ্নিত করব। এইভাবে তোমার ক্রমাগত এন এর মান দিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান পাবো। 118টা যে মৌল আবিষ্কার হয়েছে, এই 118টা মৌল নিয়ে যদি পরীক্ষা করা হয় তাহলে 4s 4p 4d 4f শিখলেই এনাফ, আর দরকার পড়ে না। এই 4টাই মূলত আবিষ্কার হয়েছে 118টা মৌল যদি ইলেকট্রন বিন্যাস আমরা করে থাকি। এবার আসি, দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝানো হয়ে থাকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রন যেখানে অবস্থান করবে সেটার আকৃতি বোঝানো হয়ে থাকে। এস অরবিটালের আকৃতি এই রকম গোলাকৃতি, স্ফেরিক্যাল এস অরবিটালের আকৃতি। এই যে পি হচ্ছে ডাম্বেল আকৃতি, দুই প্রান্তের লোব এল ও বি, এটাকে বলা হয় লোব এল ও বি। পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি। ডি অরবিটাল হচ্ছে ডবল ডাম্বেল আকৃতি, ডবল ডাম্বেল, ঠিক এই রকম দিয়ে এই রকম, এটা হচ্ছে ডি অরবিটাল, ডবল ডাম্বেল আকৃতির, এটা হচ্ছে ডি অরবিটাল আর কি। তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডি, ডি অরবিটাল। এফ অরবিটাল জটিল প্রকৃতির, এটা 3D চিত্র আঁকানো বোর্ডে অত্যন্ত জটিল কাজ, এই জন্য এটা তোমাদের আসে না। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বোঝাই, আমরা বোঝাই উপকক্ষপথের আকৃতি, যেখানে ইলেকট্রন অবস্থান করবে সেই অবস্থানের আকৃতিটা কেমন। সব প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়, আকার বোঝানো হয়ে থাকে, সেই শক্তি স্তরের আকারটা কেমন হবে। এবার আসি, দেখো প্রত্যেকটা উপশক্তি স্তর আছে এস পি ডি এফ, এস পি ডি এফ। তাহলে এই কয়টা মান তোমাদের মুখস্থ রাখতে হবে, বেশ গুরুত্বপূর্ণ, ছোট ছোট অনেক প্রশ্ন আসবে। আমরা শিখলাম এস এর মান 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান 2, এফ এর মান 3, এগুলা সব হচ্ছে এল এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এল কার কাছ থেকে পেয়েছে, এন এর কাছ থেকে, বেশ গুরুত্বপূর্ণ তথ্য। তার মানে এন কে ভাগ করে এল পাইছি, এল কে ভাগ করে আমরা এগুলা পাচ্ছি। এস পি ডি এফ এই উপকক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে তার একটা সূত্র হচ্ছে উপকক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা, সূত্র হচ্ছে 2 × 12 + 1, এই হচ্ছে তোমার সূত্র। কেমন দেখো, এস একটা উপকক্ষপথ, এস এস উপকক্ষপথ, এখানে লিখি এস উপকক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা। দেখো এস এর মান কত, 0, তার মানে এল এর মান 0। যদি এখানে বসাই দাও 2টি পাবো, 2টি, সেটাকে আমরা প্রকাশ করব S2, কখনো S² বলবো না, বলবো S2। ঠিক পি, পি উপকক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা, পির মান কত, 1, পির মান 1 মানে এল এর মান 1। যদি এখানে বসাই দিই তাহলে 2 + 1 3, 3 দোকানে 6, 6টি, সর্বোচ্চ P6। তাহলে উপকক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বলা যায় আরো ভালো হবে। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র, সর্বোচ্চ থাকবে 2টা 6টা, একটাও থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে। ঠিক ডি, ডি উপকক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ডি এর মান হচ্ছে 2। যদি এখানে বসাই দিই 2 দোকানে 4, 1 5, 5 দোকানে 10, 10টি, আমরা উচ্চারণ করব D10, D10। এফ, এফ উপকক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এফ এর মান হচ্ছে 3। এখানে যদি বসাই দিই 3 দোকানে 6, 1 7, 7 দোকানে 14, 14টি, F14, F14।
তাহলে এই কটা অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটা উপকক্ষপথে কয়টা করে ইলেকট্রন ধরে তার ফর্মুলা 2 × 12+1 মনে রাখতে হবে। এবার লক্ষ্য করো যে ইলেকট্রন, আবার মনে প্রশ্ন হতে পারে যে ইলেকট্রনগুলো সমধর্মী, এক জায়গায় 6টা 10টা 14টা কিভাবে আছে? এগুলো তো বিকর্ষণ করে অনেক দূরে দূরে চলে যেতে পারে। হ্যাঁ, কথাটা যুক্তি আছে। এই জন্য বিজ্ঞানী জিম্যান লক্ষ্য করছেন যে তিনি বলতেছেন যে একটা পরমাণু কেন্দ্র থাকে ধনাত্মক, বাইরে থাকে ঋণাত্মক, তাহলে ওর মাঝে একটা আকর্ষণ বল উদ্ভব হয়। সেই আকর্ষণ বলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। বিপরীতধর্মী চার্জের মধ্যে যে আকর্ষণ বল বিরাজ করে সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। আরেকটা বিষয়, একটা চার্জিত কণা আরেকটি চার্জিত কণা করে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের উৎপত্তি হয়। তার মানে একটা পরমাণুর মধ্যে দুইটা ক্ষেত্র আছে, একটা পরমাণুর ভিতরে দুইটা ক্ষেত্র আছে, নিউক্লিয়াস এবং বাহিরে যে ইলেকট্রন আছে ওর মাঝে দুইটা ক্ষেত্র বিদ্যমান আছে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই উপকক্ষপথগুলো আবার ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায়। তাহলে সেই বিভক্ত অংশটার উপর ভিত্তি করে বিজ্ঞানী জিম্যান, স্টার্ক এরা সম্মিলিতভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ভাগ করে আরেকটা কোয়ান্টাম সংখ্যার উৎপত্তি তৈরি করছেন। সেইটাকে আমরা বলবো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তার মানে আরেকটা কোয়ান্টাম সংখ্যা আসতেছে, সেইটা হচ্ছে 3 নম্বর, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সেটা কি? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যদি বলতে বলা হয় যে পরমাণুর কেন্দ্র আছে নিউক্লিয়াস, বাইরে আছে ইলেকট্রন, ফলে পরমাণুতে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এর প্রভাবে উপকক্ষপথ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায়, ফলে ইলেকট্রনের একটা ত্রিমাত্রিক বিন্যাস দেখা যায়, মানে চারিদিকের অবস্থান দেখা যায়। এইটাকে বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এম এল এর উপর নির্ভরশীল, এল কার উপর নির্ভরশীল? এন এর উপর। এন এর ভিতরে এল এর অস্তিত্ব, এল এর ভিতরে এম এর অস্তিত্ব, এই জন্য পরস্পরের সাথে একটা সম্পর্ক আছে। এর জন্য একটা ফর্মুলা আবিষ্কার করছেন বিজ্ঞানীরা। এম এর একটা সুনির্দিষ্ট মান আছে, 0, 1, +-1, +-2, +-3, ... L পর্যন্ত বিস্তৃত। ভালো করে শিখবা, বলতে থাকি, খেয়াল করো, গুরুত্বপূর্ণ তথ্য। L +-L পর্যন্ত বিস্তৃত। আমরা যে শিখতেছি যে এল এর মধ্যে কয়টা তোমার এম আছে, এম এর মান কয়টা? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ভাগ করে তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলতেছি উপশক্তি স্তর। তার মানে আমরা শিখলাম যে এস এর মান 0। আচ্ছা, এস এর মান 0 যদি হয়, সেটাই তো আমরা শিখছি যে এল এর মান হচ্ছে 0। এল এর মান 0 হলেই তো আমরা এস ধরছি। তার মানে এস এর মান 0 হলে এল এর মান 0। আচ্ছা, এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে এই যে +-0, তার মানে 0। অর্থাৎ এস কে ভাগ করা যায় না। অর্থাৎ এস উপশক্তি স্তর একটি, একে ভাগ করা যায় না, 0। এস উপশক্তি স্তর একটি। এবার আসি, দেখো পির মান 1, সেটা কার কাছ থেকে পেয়েছিল? এল এর কাছ থেকে। তার মানে এল এর মান 1। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? এখানে +-1, +-1 পর্যন্ত হবে। শুরু হয়েছে কোত্থেকে? 0। তার মানে 0 +-1। এইটাকে এইভাবে প্রকাশ করা যেতে পারে, বা -1, 0, +1। তার মানে পি উপশক্তি স্তর, তিনটা। পি উপশক্তি স্তর 3টা। সেটাকে আমরা এইভাবে প্রকাশ করি, px, py, pz। এগুলো অক্ষবর্গ চিন্তা করা হয়, px, py, pz।
তার মানে পি অরবিটাল 3 ভাগে বিভক্ত, পি উপর শক্তি স্তর 3 ভাগে বিভক্ত। এই যে 3টা ভাগ পেলাম, খণ্ড পেলাম, এইগুলাকে অরবিটাল। উপশক্তি স্তরকে ভাগ করে যেগুলা পাওয়া হয় সেইগুলাকে আমরা বলবো অরবিটাল। তাহলে এস এ একটা, তাহলে সেটাকেই বলবো অরবিটাল, এই জন্য এস কে আমরা অরবিটাল বলে থাকি। পিতে 3 ভাগে বিভক্ত, সেইগুলাকে বলবো আমরা অরবিটাল। এবার আসি, দেখো ডির মান হচ্ছে 2, ডির মান যদি 2 হয় তাহলে এল এর মান হবে 2, এল এর মান যদি 2 হয়, এম এর মান এই যে +-2 পর্যন্ত, তার মানে এই পর্যন্ত হবে 0 +-1 +-2। কয়টা মান পাওয়া গেল? 5টা মান পাওয়া গেল। তার মানে ডি উপর শক্তি স্তর 5 ভাগে বিভক্ত। এই 5টা মানকে কেউ এইভাবে লেখে -2 -1 0 +1 +2, এই যে 5 ভাগে বিভক্ত। এই ডি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর 5টি। এটা কিভাবে আমরা প্রকাশ করি? এভাবে প্রকাশ করতে পারি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই 5 ভাগে বিভক্ত। ডি এক্স ওয়াই মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর মাঝখানে যেটা ঘোরে, এইভাবে বোঝানোর জন্য, যেটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা দিলাম এক্স, এটা দিলাম ওয়াই। তাহলে এইটা এই যে এইভাবে একটা আছে, এইভাবে আছে, এইটাকে বলা হয় ডি এক্স ওয়াই। ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই অরবিটালের লোব কয়টা? লোব হচ্ছে 4টা, 1 2 3 4, ডি এক্স ওয়াই। তাহলে ডি এক্স ওয়াই চিত্র কিন্তু শেখানো হলো। এই জায়গাটায় ইলেকট্রন অবস্থান করে, এগুলোতে ইলেকট্রন অবস্থান করে আর কি। ডি ওয়াই জেড, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এগুলো তো 3D চিত্র আঁকানো যায় না, তো তোমরা এইভাবে করে আঁকাবা। যদি এখানে এইভাবে করে একটা দিয়ে দিলা, এটা হচ্ছে, দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, ওয়াই জেড। তাহলে এই যে ওয়াই এবং জেড, তাহলে এটাকে বলবো ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড। তাহলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড। এবার আসি ডি জেড এক্স। ডি জেড এক্স আমি যদি এখানে দেখা, এগুলো মুছতেছি না, দরকার হবে। এখানে এক্স অক্ষ দিলা, এখানে জেড অক্ষ দিলা, বোঝার জন্য এইভাবে করে চিত্র আঁকাই দিলাম। এই এটাকে আমরা বলবো ডি জেড এক্স। আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবরই, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবরই এদের এইভাবে করে দেখাই দিলা, এইভাবে করে দেখাই দিলা। এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ডি জেড স্কোয়ার চিত্রটা অত্যন্ত জটিল, এইটা বোর্ডে আঁকানো খুবই কষ্টসাধ্য বিষয়। সেটা হচ্ছে এই জায়গাটা একটা লোব তৈরি করে, কেন্দ্রে একটা লোব তৈরি করে, বেশ ইলেকট্রনের অবস্থান নিউক্লিয়াসের একটু দূরে দিয়ে এই জায়গাটায় লোবটা তৈরি হয়, এই জায়গাটায়, এই জায়গাটায়। এইটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে ডি জেড স্কোয়ারের লোব কয়টা? ডি জেড স্কোয়ারের লোব কিন্তু 2টা। আর এখানে যে 4টা আছে, 4টা হচ্ছে প্রত্যেকটার হচ্ছে 4টা, 1 2 3 4, তাহলে 4 4 16, 16 আর 2 18, অর্থাৎ ডি উপশক্তি স্তরের লোব হচ্ছে 18টি। ডি উপশক্তি স্তরের লোব হচ্ছে 18টি। এটা বেশ এমসিকিউ দরকার, এটা প্রয়োজন হয়। তাহলে তোমরা একটু শিখলা ডি। এবার আসি এল এর মান যে 2 হলে আমরা শিখলাম ডি কে 5টা ভাগে বিভক্ত করা হয়। ডি কে 5টা ভাগে বিভক্ত করা হয়, যেগুলা বিভক্ত করা হয় সেগুলাকে বলা হয় অরবিটাল, অর্থাৎ ডি 5 ভাগে বিভক্ত। ডি অরবিটাল হচ্ছে 5টা। এবার আসি এফ এর মান 3। এফ এর মান যদি 3 হয়, এল এর মানও 3 হবে, এল এর মানও 3 হবে। এল এর মান যদি 3 হয় তাহলে এই যে ফর্মুলা এখানে বসাই দিই, +-3 হবে কিন্তু। তাহলে এম এর মান হবে 0
+-1 +-2 +-3। আমার পেনের কিন্তু কালি ফিরে গেছে, বুঝতে পারতেছো কিনা আর কি। তাহলে এখানে কয়টা পাওয়া গেল? 7টা। এফ অরবিটালের আকৃতি অত্যন্ত জটিল, এই জন্য এর চিত্র কাঠামো এটা আঁকানো যাবে না, এটা তোমাদের পরীক্ষায় আসেও না। তাহলে এস পি ডি এফ, এই যে উপশক্তি স্তরগুলা পেলাম, এই উপশক্তি স্তরগুলা কয় ভাগে বিভক্ত তার একটা ফর্মুলা শেখানো হলো। এর একটা সহজ ফর্মুলা আছে, সহজ ফর্মুলা। কেমন সেটা আমি শেখাচ্ছি, আমি মুছে দিচ্ছি। যদি সমস্যা হয় তোমরা পরে আবার এইটা ভিডিওটা আবার চালাই দিয়ে এটা লিখে নিও খাতায়। প্রতিটি উপশক্তি স্তর বিভক্তির সূত্র হচ্ছে 12+1 সেটা এবার আমরা শিখবো। প্রতিটি উপশক্তি স্তর বিভক্তির সূত্র হচ্ছে 12+1। যেমন এস এর মান আমরা জানি 0, সেটা হচ্ছে এল এর মান। তো এস এর মান যদি এখানে বসাই দিই তাহলে এখানে 0 পাবো 1, তার মানে এস 1 ভাগে বিভক্ত। এর আগে শিখলাম এস 1 ভাগে বিভক্ত। এবার আসি পি, পির মান হচ্ছে 1, তার মানে এল এর মান 1। এল এর মান যদি 1 হয় এখানে যদি বসাই দিই 2 আর 1 এ 3, তার মানে পি হচ্ছে 3 ভাগে বিভক্ত। কত সুন্দর। ডি, ডির মান 2, ডির মান যদি 2 হয় এল এর মান 2, এল এর মান যদি 2 এখানে বসাই দিই 2 দোকানে 4 1 এ 5, তার মানে ডি 5 ভাগে বিভক্ত। এবার আসি এফ, এফ হচ্ছে এফ এর মান 3, এফ এর মান 3 মানে হচ্ছে এল এর মান 3, এল এর মান 3 যদি হয় এখানে বসাই দিই 3 দোকানে 6 আর 1 এ 7, 7টা। তাহলে এফ কয় ভাগে বিভক্ত? 7 ভাগে বিভক্ত। আর একটা যে প্রতিটি শক্তি স্তরে অরবিটাল ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে n²। বেশ গুরুত্বপূর্ণ। এর আগে শিখছি প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², আর এখন শিখতেছি প্রত্যেকটা শক্তি স্তর অরবিটাল ধারণ ক্ষমতা n²। কেমন বোঝায়? যেমন 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর অরবিটাল ধারণ ক্ষমতা 4টি। কিভাবে হলো? তো দ্বিতীয় শক্তি স্তর মানে n=2, আমরা শিখলাম n=2 হলে l=0 1, এটা শিখলাম। 0 এর জন্য s, 1 এর জন্য p। কিছুক্ষণ আগে শিখলাম p অরবিটাল 3 ভাগে বিভক্ত। এই যে p=1 হলে আবার m= আমরা জানি 0 +-1, তার মানে এখানে কয়টা পাচ্ছি? পি হচ্ছে 3 ভাগে বিভক্ত, পি হচ্ছে 3টা আর এস হচ্ছে 1টা, তার মানে কয়টা হচ্ছে? 4টা। এই যে মিলে যাচ্ছে 4টা মিলে যাচ্ছে। তাহলে যদি আরেকটা আমি শেখাই তাহলে বুঝতে পারবা যে তৃতীয় শক্তি স্তর অরবিটাল ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে, এখানে যদি বসাই দিই 3 তিরিক্ষে 9টি, 3 তিরিক্ষে 9টি। 9টা কিভাবে আছে দেখো, n যদি 3 হয় তাহলে l 0 1 2, তো আমরা এটাকে s দ্বারা, এটাকে p দ্বারা, এটাকে d দ্বারা প্রকাশ করছি। কিছুক্ষণ আগে শিখলাম s 1 ভাগে বিভক্ত, p 3 ভাগে বিভক্ত, d 5 ভাগে বিভক্ত। 5 আর 3 8 আর 1 9, মিলে যাচ্ছে 9টি। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক বিন্যাস, চারিদিকের বিন্যাস বোঝানো হয়ে থাকে। ইলেকট্রন গুলা চারিদিকে কিভাবে অবস্থান করবে, ওই যে শিখলাম যদি এক্স অক্ষ দিকে যায় আর একটা পি অক্ষ দিকে এক্স এবং ওয়াই এর মাঝখানে যেখানে ফাঁকা আছে, গ্যাপ আছে, সেখান থেকে ইলেকট্রন ঘুরতে থাকবে। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা শেষ হয়ে গেল। এইবার আসি ইলেকট্রন গুলা, তো এই যে প্রত্যেকটা অরবিটাল কয় ভাগে বিভক্ত সেটা শিখলাম। প্রত্যেকটা অরবিটাল বা উপশক্তি স্তর কয় ভাগে বিভক্ত আমরা শিখলাম। এস হচ্ছে 1টা, পি হচ্ছে 3টি, ডি হচ্ছে 5টি,
আর এফ হচ্ছে সাতটি। আবার কিছুক্ষণ আগে সহকারী কোয়ান্টাম সংখ্যায় শিখলাম এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পির সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডির ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি, তাহলে এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি। তাহলে এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টা। তার মানে জায়গায় কয়টা করে পড়বে? 2টা করে। প্রতিটি জায়গায় 2টা করে ইলেকট্রন থাকবে। এখানে কয়টা করে থাকবে? প্রতিটা ভাগে 2টা করে। প্রতিটা ভাগে কয়টা করে থাকবে? 2টা করে। 3 দোকানে 6, আর এ হচ্ছে যে 2টা করে। তার মানে আমরা অরবিটাল গুলাকে যদি একটা বক্সের সাথে তুলনা করি, এস একটা বক্স, 2টা ইলেকট্রন আছে। পি 3টা বক্স, 2টা করে আছে। পি ডি 5টা, তুলনা করার জন্য বলতেছি, 5 ভাগে বিভক্ত, 1 2 3 4 5। এফ 7 ভাগে বিভক্ত, 1 2 3 4 5 6, 7 ভাগে বিভক্ত। তাহলে প্রত্যেকটা ভাগে কয়টা করে ইলেকট্রন পড়তেছে? 2টা করে ইলেকট্রন পড়তেছে। এবার আসি, প্রতি জায়গায় যে 2টা করে ইলেকট্রন আছে, কিভাবে আছে? তারা তো বিকর্ষণ করে চলে যেতে পারে, কিন্তু এক জায়গায় আছে। এরা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতেছে। এই জন্য ইলেকট্রন ঘূর্ণনের জন্য আর একটা কোয়ান্টাম সংখ্যা আছে, শেষ সংখ্যা, সেটাকে বলবো আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা এস দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যায় বিজ্ঞানীরা বলতেছে এক জায়গায় 2টা ইলেকট্রন থাকতে পারে, যদি তাদের ঘূর্ণন পরস্পর বিপরীতমুখী হয়। একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। অর্থাৎ সমধর্মী চার্জ এক জায়গায় থাকতে পারে, তাদের ঘূর্ণন যদি বিপরীতমুখী হয়, তাহলে এক জায়গায় থাকতে পারবে। এই জন্য এস এর 2টা মান আছে, একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। এই হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এইটুকু শিখলে হবে। তাহলে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আজকে মোটামুটি আলোচনা হলো। ভবিষ্যতে কোয়ান্টাম সংখ্যা নিয়ে, মানে আগামী সপ্তাহে আবার আমার লেকচার আছে, আগামী সপ্তাহে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আবার তোমাদের বিস্তারিত আলোচনা করব। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখে সমস্যা হলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবা, আগামী দিন তোমাদের উত্তর দেয়া হবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।